ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তুমি ব্যবসা সম্পর্কে কতটুকু জানো? আমার এই সব বিজনেস নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওই প্রজেক্টটা হারাবার পর আমাদের কোম্পানির একটা বিশাল ক্ষতি হয়ে যায়। আমার দাদা সুইসাইড করেন আর দাদার মৃত্যু সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করেন। একই দিনে একই সঙ্গে আমি আমার দুজন আপন লোক হারিয়ে ফেললাম। রিদিমা দুঃখিত হয়ে তোমার দাদা এবং দাদির জন্য দুঃখ প্রকাশ করছে, কিন্তু তিনি ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত মেনে নিতে না পেরে ব্যক্তিগত জীবনকে এভাবে হুমকির মুখে ঠেলে দিতে পারেন না। দয়া দেখাচ্ছ? দয়া? দুঃখ প্রকাশ করার ন্যাকামি করতে হবে না। তোমার দাদা এবং দাদির জন্য দুঃখ প্রকাশ করা দয়া? মারিয়া তাচ্ছিল্যের হাসি হাসে পুনরায়। সরি, বলতে বাধ্য হচ্ছি, তোমার দাদা দাদি তোমাকে সঠিক শিক্ষা দিতে পারেননি। মুহূর্তের মধ্যেই মারিয়া অগ্নিরূপ ধারণ করল। হু আর ইউ? আমার দাদা এবং দাদির শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার তুমি কে? রবিন এগিয়ে যায়। আরে কুল ডাউন মিস। কই মাছের প্রাণ তোমার? সব কিছু এই প্ল্যান করা ছিল। আজ আর আমার সামনে থাকতে না, শুধুমাত্র ওই রকস্টারের জন্য সব চলে গেল। শান্ত হয়ে বসো। এখানে আর অতিথি আপ্যায়নের কিছু নেই, চলুন বাংলাদেশের জেল হাজত আপনার অপেক্ষায় আছে। পাশ থেকে সাদ বলে ওঠে। হায় রে নিয়তি, সারা জীবন বিদেশি হাওয়াতে বড় হওয়ায় বডিটা এখন বাংলাদেশের মশাদের ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার হবে। এই দাঁড়াও দাঁড়াও, এত জলদি কিসের? উনি বিদেশি, বাংলাদেশি হাজতের ওয়াশরুম নাও চিনতে পারে। সাথে দুজন দেশি লোক থাকলে সুবিধা হয়। শাহিদের কথা শুনে নিশোয়া উচ্চস্বরে হেসে ওঠে। ইশোয়া চোখ পাকিয়ে শাসাই বোনকে। শিলাও মুচকি হাসে। মানে আজ আরও অনেকের মুখোশ খুলবে। আমার মাথায় ঢুকছে না কিছুই। কি হচ্ছে এসব? বাবা ওয়েট করো, সবই বুঝবে। শাহেদ দেলোয়ার খানের দিকে তাকিয়ে বলল, তো মিস্টার খান, আপনার এত এত সুকাজের ঢোল কি আপনি নিজে পিটাবেন নাকি আমাকে পিটাতে হবে? আমি পিটালে আবার আওয়াজ জোরে শোনাবে, আস্তে পিটাতে পারি না তো তাই। দেলোয়ার খান হাত দিয়ে বারবার কপালের ঘাম মুছতে লাগলেন। রবিন কাউকে মেসেজ করতেই দুজন লোক একটা আধমরা লোককে ধরে বেঁধে নিয়ে আসে। এ আবার কি? তোমার বাবার পোষা কুত্তা আমাদের বাড়ির হাড্ডি খাইয়ে আবার আমাদের মারা ষড়যন্ত্র করে। কি যা তা বলছিস? যা তা নয় দাদিজান, মারিয়ার ছোড়া একটা গুলি লেগেছে আপনি শরীরে, আর একটা গুলি এই কুত্তার করা। কথাটা বলেই রবিন দুটো লাথি মারে লোকটিকে। ব্যথায় কোকিয়ে ওঠে লোকটা। আকাশ দেলোয়ার খানের দিকে তাকিয়ে। এসব কি শুনছি বাবা? দেলোয়ার খান আমতা আমতা করতে লাগলেন। মুখে তার কোনো জবাব নেই। সুরাইয়া খান এগিয়ে আসেন। এসব কি বলছো মম তুমি? আকাশ ধমকে উঠল। তুই চুপ কর, অনেক বেয়াদব হয়েছিস একমাত্র বাবার আশকারা পেয়ে। দেলোয়ার কিসের অভাব দিয়েছি তোমাদের বলো তো? যার কারণে আমার সন্তানকে মারার মতো কাজ করতে যাচ্ছিলে। ভাইজান, আপনার দুই ছেলে মেয়েকে আমি নিজের সন্তানের চেয়েও কম ভাবিনি কখনো, অথচ আজ আমার বুক খালি করতে যাচ্ছিলেন। দুধ কলা দিয়ে কাল সব পুষেছ মা। আকাশ রিদিমার দিকে এগিয়ে এলে। মাফ করে দে বোন। তুই কেন মাপ চাচ্ছিস? আমার ভাইয়ের খেয়ে পড়ে আমার ভাইকে ধ্বংস করতে মেতে রয়েছো, দেখলে খোদা সহ্য করেনি। তোমার বোকামির জন্য আমি তোমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ উচ্ছন্নে যেতে দিতে পারি না। কি বলতে চাচ্ছ তুমি বাবা? তোমার মা তো তোমার ছেলে মেয়ে নিয়েই ভাবে না। বাজে কথা কম বলো বাবা। বাবা ঠিকই বলছে, মা যদি আমাদের আপনে ভাবতো আজ আমাদের পাশে থাকতো, পাশ কাটিয়ে অন্যদিকে যেত না।
সুরাইয়া খান আজ আর নিজেকে সামলাতে পারল না। সিনথিয়াকে দাঁড় করিয়ে দুগালে লাগামহীন চর মেরে যেতে লাগলেন। ইশুয়া এসে টেনে নিয়ে গেল তাকে। কি করছেন ফুপু? আরে তোরা তো কালসাপ পুছেছিস, আর আমি এই কালসাপটাকে জন্ম দিয়েছি। ভাবতে মরে যেতে ইচ্ছে করে। এইভাবে বলো না সুইট হার্ট। সুরাইয়া খান এগিয়ে আসে শিলার দিকে, টেনে নিয়ে যায় সিনথিয়ার সামনে। এই দেখ, একে দেখেছিস? ওকে আমি পেটেও ধরিনি, পিঠেও ধরিনি। একদিন তোকে, আকাশকে আর সাহিদকে নিয়ে সেখানে ফুটপাতে কুড়িয়ে পেয়েছি। সিনথিয়া রেগে গালে হাত দিয়ে, রাস্তার মেয়ের সাথে তুমি সিনথিয়া খানের তুলনা করতে পারো না। শাহিদ এগিয়ে এসে এক চড় মারল সিনথিয়ার গালে। মুখ সামলে কথা বল। ও কোনো রাস্তার মেয়ে নয়। ওর পিতামাতার পরিচয় লাগবে না। ওর এখন ভাইয়ের পরিচয় আছে, সেটাই ওর লিগ্যাল আইডেন্টিটি। দেলোয়ার খান তেতে উঠলেন, আকাশের দিকে তাকিয়ে বললেন, দেখছো তো, বলছিলাম না তোমরা দুইজন তোমার মায়ের কাছে গুরুত্বপূর্ণ কেউ নাও। তার আগে পক্ষের ছেলে আর রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়েটাই সব। আকাশ, তুইও কি তাই বিশ্বাস করবি? আমি তোমার চোখে মায়ের মমতা দেখেছি, তোমার শিক্ষা পেয়েছি। কারো কথায় কর্ণপাত করছি না মা। মা সবার জন্যই সমান। আকাশ শাহিদের দিকে এগিয়ে যায়। সিনথিয়ার হয়ে আমি ক্ষমা চাচ্ছি ভাইয়া। ইটস ওকে। তারপর শিলাকে বুকের সাথে জড়িয়ে ধরে। অনেক কষ্ট বড় হয়েছি, তো কেউ কিছু বললে সহ্য করতে পারি না। একেবারে মায়ের মতো আগলে রেখেছি ওকে। আকাশ গিয়ে শিলার মাথায় হাত বুলিয়ে বলে, আমিও তো ওর ভাই। আমার বোনকে আমি আদর দিতে পারি না? শাহিদ চোখ দিয়ে ইশারা করতেই আকাশকে জড়িয়ে ধরে শিলা। আকাশ এক প্রাণবন্ত হাসি উপহার দিল তাকে। এইভাবে একসঙ্গে যদি তোদের মানুষ করতে পারতাম, এর মায়ের বুকটা জোড়াতো। উপস্থিত সকলে একের পর এক শক খেয়ে যাচ্ছে। কত সম্পর্কের প্যাচ খুলছে আজ। সবাই অবাকের চরম পর্যায়ে। শিলা অনেকদিন পর সুরাইয়া খানের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। সুরাইয়া খান মাথায় হাত বুলিয়ে, পাগলি মেয়ে, কাঁদিস না। রবিন দেলোয়ার খানের দিকে তাকিয়ে, তো মিস্টার খান, এখন আপনার সহজ স্বীকারোক্তি সবার সামনে উপস্থিত করুন। ছোটবেলায় শাহেদ, শিলা, আকাশ আর সিনথিয়ার নামে আমার শ্বশুর মানে তোমাদের দাদাজান অর্ধেক সম্পত্তি উইল করে যান, আর বাকি অর্ধেক সম্পত্তি রবিন রিদিমার নামে উইল করা হয়। কিন্তু আমার ছেলে মেয়ে শুধু আকাশ আর সিনথিয়া, তাদের প্রাপ্য সম্পত্তিতে আমি শাহেদ আর শিলার ভাগ কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আর তাই আপনি আমাকে মিথ্যে অপরাধে চোর বানিয়ে নানাজনের কাছে খারাপ বানিয়ে আমাকে আর আমার এই বোনটাকে রাস্তায় নামিয়ে দিলেন। একটা বারও ভাবলেন না এই অবুঝ বাচ্চাগুলো কোথায় যাবে? এতটা মায়া মমতা আজও নেই তোমাদের প্রতি এই দেলোয়ার খানের হৃদয়ে। সি বাবা, কতটা নিচু তুমি। আমার সবকিছু শুধু আমার নিজের ছেলে মেয়ের জন্য। তাই আমি প্রথমে কৌশলে ওদের এই বাড়ি থেকে বের করে তারপর আমার পিছনে নিজের মেয়েকে লেলিয়ে দিয়ে আমার স্ত্রী হয়ে আমার সম্পত্তি তার নামে করিয়ে নিতে চেয়েছিলেন। সেটা যখন সফল হলো না, তাই আমাকে আর আপুনিকে মেরে বাকি অর্ধেক সম্পত্তি সহ মোট পুরো সম্পত্তি নিজেদের নামে করে নিতে চাইলেন, কি তাই তো? হ্যাঁ। এত লোভ সম্পত্তি কখনো আশা করিনি এ গভীর চক্রান্তে আমাদের ফেলবে তুমি। আমার তো বিশ্বাসই হচ্ছে না এসব। আমাদের সাথে এত এত বিশ্বাসঘাতকতা মানা যায় না। এক সেকেন্ড, আরও আছে। উনি দেশের একজন কুখ্যাত ডায়মন্ড স্মাগলার। তার জন্য ওনাকে গ্রেপ্তার করার পারমিশন আছে আমাদের কাছে। কোনো প্রুফ আছে? না থাকলেও আমি দেব তোমার সকল অপকর্মের প্রমাণ। দেলোয়ার খান চেঁচিয়ে ওঠেন, সুরাইয়া, চিৎকার করো না বাবা। তোমার এত এত অপকর্মের এতটুকু সাজা পাওয়া তোমার প্রাপ্য। রবিন দুজন লোককে ইশারা করে। অ্যাড্রেস দেম। সিনথিয়া, দেলোয়ার খান আর মারিয়াকে নিয়ে যাওয়া হলো। সবাই এতক্ষণের ঘটে যাওয়া সকল ঘটনায় বিস্মিত। সবই বুঝলাম, তবে শাহেদ ভাইয়া আর রবিনের ব্যাপারটা বুঝতে পারছি না এখনো। তোমার বর একজন মাফিয়া গ্যাংয়ের সভাপতি। হোয়াট? কি বলছিস? একদমই তাই। রবিন মুখ মলিন করে, মোটেও না, আমি আইনের লোক। আমার সাথে মিথ্যা বলিস না, আমি আগে থেকে সবটা জানি। তুমি ভুল ভাবছো।
রিদিমা শাহিদের দিকে তাকিয়ে। Am I right? শাহিদ ভ্যাবা চাকা খেয়ে গেল, আমতা আমতা করে বলল, আসলে মিথ্যা বলার চেষ্টা করিস না ভুলেও। তোর আর রবিনের যে কয়টা গ্যাং আছে এই শহরের সব কটা, ক থেকে চন্দ্রবিন্দু সব পর্যন্ত আমার জানা। রবিন, কি আর করার বলে দাও। রবিন চোখ দিয়ে ইশারা করে। আরে আপনি, তুমি ভুল ভাবছো। আমি আর শাহিদ ভাইয়া একই ডিপার্টমেন্টে কাজ করি। রিদিমার কাছে আসতেই রবিনের কান চেপে ধরে রিদিমা। তাই না? আমি জানি না ভেবেছিস তোর মাফিয়া গ্যাং একটা অপরাধী ধরে সাজা দেয় আর শাহেদ আইনের লোক হয়ে সেটাকে ধামাচাপা দেয়? রিদিমা শাহিদের দিকে তাকিয়ে। তোর লজ্জা করে না রে ওর সঙ্গ দিতে? ও মোটেও অপরাধ করছে না, ও শুধু অপরাধীর শাস্তি দিচ্ছে। তাই বলে ধরা পড়লে নিজেকে স্পেশাল অফিসার বলে চালিয়ে দিচ্ছে। ইটস নট ফেয়ার। বাবা কি বুদ্ধি। সবার এমনই আলোচনার মধ্যে নক পড়ল দরজায়। সবাই দরজায় তাকাতেই নয়নের দেখা মিলল। আরে নয়ন, আয় আয়। কেমন আছেন আপু? এই তো ভালো। ইশিয়া চলো তো, সবার জন্য খাবার সার্ভ করি টেবিলে। মেয়েটা এসে যাবত কিচ্ছু খায়নি। ঈশ্বর রবিনের দিকে একবার আর চোখে তাকালো। রবিনেরও চোখে চোখ পড়ে যায়। রবিন মনে করে তোর কপালে আজ অনেক দুঃখ আছে রে রবিন। ঈশ্বর দিতি বেগমের দিকে তাকিয়ে। চলুন মা। সবাই আড্ডায় ব্যস্ত হয়ে পড়তেই নয়ন এগিয়ে আসে রিদিমার কাছে। রিদিমা কপাল ভাঁজ করে তাকায়। কিছু বলবি? নয়ন একটা কাগজের টুকরো এগিয়ে দিয়ে। সময় করে পড়ে নিও। রিদিমা হাত বাড়িয়ে কাগজটা নিল। মনে তার হাজারো প্রশ্ন। কি লেখা আছে এই চিঠিতে? নয়ন অন্য কারো চোখে পড়ার আগেই রবিনের সাথে গিয়ে আড্ডায় মেতে ওঠে। ডিয়ার প্রিন্সেস, বলবো না আবার হতে, তবে জীবনসঙ্গী বেছে নিতে ভুল করবেন না। আমি সাদ ভাইয়া কিংবা শাহেদ ভাইয়া কারোর নাম নিব না। যে আপনার যোগ্য তাকেই আপনি নিজের জন্য বেছে নেবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার। রিদিমা বসে আছে নিচের রুমের বারান্দায়। পাশ থেকে বেলি ফুলের তীব্র গন্ধ নাকে আসছে। এখন সন্ধ্যার সময়। সাদ আর তার মা বাড়িতে চলে যায় দুপুরেই। তারপর বিকেলের দিকে ঈশ্বর বাড়ির লোকেরাও বিদায় নিল। শাহেদ আর শিলা যেতে নিলেই তাদের আটকে দিলেন আফজাল সাহেব। আজ থেকে তারা দুই ভাই বোন মায়ের কাছেই থাকবে। আর কতদিন ছন্নছাড়া জীবন কাটাবে? বাধ্য হয়ে রয়ে গেল দুজনেই। আকাশও খুশি। সুরাইয়া খানের আনন্দের শেষ নেই। তবে সিনথিয়ার জন্য তিনি রবিনের কাছে তদারকি করতে গেলে রবিন সাপ সাপ বলে দিল, যথোপযুক্ত সাজা পাওয়ার পর সঠিক টাইমে ফিরে আসবে সিনথিয়া। এসব ভাবতে ভাবতে রিদিমা কল করলো কাউকে। আমার নতুন বিয়ের ব্যবস্থা করেছো? ম্যাম, খুব শীঘ্রই ব্যবস্থা হয়ে যাবে। শাট আপ। কবে হবে? আমি দুদিনের মধ্যে ফিরছি। জলদি আমার জন্য বিয়ের ব্যবস্থা করো। ওকে ম্যাম। রিদিমা কলটা রাখতেই কেউ দরজায় নক করলো। আসবো। রিদিমা পিছু ফেরে বারান্দায় চলে আয়। শাহেদ রিদিমার কথা অনুযায়ী বারান্দায় এসে রিদিমার পাশেই চেয়ার পেতে বসে। কি অবস্থা প্রিয়দর্শিনী? এই তো। তা কি মনে করে আমার রুম চিনলি কি করে? ঈশ্বর দেখিয়ে দিল। এখন শরীর কেমন আছে? মোটামুটি। সাত কল করেছে তোর খবর জানতে। আমাকেও কল করলে পারতো। আন্টি আর সাদ লন্ডন ফিরেছে কাল। তাই নাকি? আমিও ব্যাক করছি দুদিন পর। এই অবস্থায়? কেন? আমার কি কোনো গুরুতর রোগ হয়েছে যে বেরোতে পারবো না? তা না, এমনিতেই বলছিলাম। তুই আর চেঞ্জ হলি না। অনেক কষ্টে পাথর হয়েছি, মাটির মতো গলতে চাই না আর। ফুফুকে দেখে রাখিস, বাড়ির সবাই তো আছে। সত্যি আবার ছেড়ে যাবি? কিছুটা নেই যে। এই বাড়ির প্রতিটা মানুষের তোকে প্রয়োজন। স্কুলের চাকরিটা আর বি না, ভাবছি ছেড়ে দিব। সে তুই স্কুল ছেড়ে দিতেই পারিস মাস্টার। সেই চঞ্চল কিশোরীর মন খারাপের কারণ উদ্ঘাটন করবি না? লন্ডনে থেকেও দেশের প্রতিটা মানুষের পিছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছিস, পারিসও বটে। মেয়েটা কিন্তু দারুণ। বড্ড ছোট। সময় নে, চোখে চোখ রাখ, যেতে দিস না আড়ালে। ততদিনে বুড়ো হয়ে যাবো যে। ছোট্ট নিশু একটা বুড়ো বর পাবে। মাথায় একটু প্রবলেমও আছে। রিদিমা হাসতে থাকে শাহেদের কথায়। শাহেদও তাল মিলালো রিদিমার সঙ্গে। শিলা ড্রয়িং রুমে বসে আছে টিভি চালিয়ে।
রবিন পিছন থেকে এসে মাথায় চাটি মারে। ও ভাইয়া, কি? মারলে কেন? কখন মারলাম? এই তো এখনই। মিথ্যাবাদী কোথাকার। শিলা কোমরে হাত গোছে। কি বললে? রবিন দাঁত কেলিয়ে। ফুপি ওরে বের কর বাড়ি থেকে। দেখ কোমরে বেঁধে ঝগড়া করতে নামছে। দিতি বেগম এগিয়ে আসতে আসতে। আমি স্পষ্ট দেখেছি তুই মেয়েটাকে জ্বালাচ্ছিস। শিলা মুখ ভেঙচিয়ে। দেখেছো কার দোষ? মা তুমি অলওয়েজ আমার বিপক্ষে থাকো। হঠাৎ ড্রয়িং রুমে ঈশুয়ার আগমন। সবাই ঈশুয়ার দিকে তাকিয়ে আছে। ঈশুয়া দিতি বেগমের দিকে তাকিয়ে। আম্মু, আমার কিছু কথা ছিল আপনার সঙ্গে। বল। আমি কটা দিনের জন্য বাড়িতে যেতে চাই। দিতি বেগম কিছু বলতে যাবে তার আগেই রবিন তার মুখের কথা কেড়ে নিয়ে। নো নেভার। ঈশুয়া ভ্রু কুঁচকে। কেন? দিতি বেগম রবিনকে ধমকে উঠলেন। তুই চুপ কর, কালই যেতে হবে। বিয়ে হওয়ার পর তো আর একবারের জন্য ওই বাড়িতে যাইনি, তাই মনটা কেমন করছে। আচ্ছা, কাল সকালে আমি নিয়ে আসবো আর সন্ধ্যায় আবার আমি নিয়ে আসবো। আপনি হয়তো শোনেননি, আমি বলেছি যে কটা দিনের জন্য আমি যাব। একদিনের জন্য হলেও যাও, নয়তো যাওয়ার দরকার নেই। কেন? ওকে কিছুদিন থেকে আসুক বাপের বাড়িতে, তোর প্রবলেম কি? রবিন ঈশুয়ার দিকে তাকিয়ে। তুই যাচ্ছ না মানে যাচ্ছ না, আমার পারমিশন নেই। কথাটা বলে রবিন নিচের রুমে চলে যায়। এদিকে ঈশুয়া মন খারাপ করে ছাদে চলে যায়। ড্রয়িং রুমে বেকুব হয়ে বসে থাকে শিলা আর দিতি বেগম। সুরাইয়া খান রান্নাঘর থেকে সব শোনেন। তিনি রান্নাটা শেষ করে রবিনকে বুঝিয়ে বলবেন, মনে মনে ঠিক করেন। সাদ ল্যাপটপে কাজ করতে করতে রেহিনা বেগমের উদ্দেশ্যে বলল, মা, তোমার সবকিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছো তো? সবই নিয়েছি, শুধু দুটো জিনিস নেওয়ার মতো বাকি। সাদ ভ্রু উঁচিয়ে। কি? মনের মতো একটা বৌমা আর আমার মনটা কিছুতেই যেতে ইচ্ছে করছে না। যত সব বাজে কথা। তোমাকে তো বললাম থেকে যাও দেশে। একা? তো তোমার জন্য আমি পার্টনার আনবো কোত্থেকে? বিয়ে করে নে। তোমার এই টানা পেছানো কবে বন্ধ হবে বলো তো? রিদিমা মেয়েটা মনের মতো ছিল, ছেলের বৌমা হিসেবে পারফেক্ট। আবারও শুরু করলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বলবো না। তুই সারা জীবন সন্ন্যাসী থাক, আমার কি। সব ভালো মতো প্যাক করে নাও। নিয়েছি। গুড। খেতে আয়, খাবার দিচ্ছি টেবিলে। একটু কাজটা সেরে নি। সাদের কথায় তেতে উঠলেন রেহেনা বেগম। হাতে থাকা তরকারির চামচটা দিয়ে ঝনঝন শব্দ তুললেন টেবিলে। হোয়াট হ্যাপেন্ড মা? এভাবে অপেক্ষা করতে পারবো না রোজ রোজ তোর জন্য, আমার ঠেকা পড়েনি এত। সাত বেচারা ভ্যাবা চেকা খেয়ে গেল। মায়ের এমন অহেতুক রাগের মানেটা তার স্পষ্টই জানা আছে। রবিন রুমের লাইট অফ করে মাথায় হাত রেখে চোখ বন্ধ করে আছে। রবিনের প্রচণ্ড রাগ হলে যা সে প্রতিনিয়তই করে থাকে। দরজা খোলার আওয়াজ পেতেই পাশ ফিরে শুয়ে পড়ে রবিন। লাইট জ্বলে উঠতেই প্রচণ্ড জোরে বলে উঠল, আমার চোখে আলো লাগছে। আমি ঈশুয়া নই। রবিন সুরাইয়া খানের কথা শুনে চোখ খুলে বিছানায় বসল। সুরাইয়া খান এগিয়ে আসে, রবিনের পাশে বসে। সুরাইয়া খান রবিনের মাথায় হাত দিয়ে। কি হয়েছে? কিছু না তো। কিছু না হলে মেয়েটাকে এভাবে কষ্ট দিলে কেন? আমাকে জিজ্ঞেস করেছে একবারও যে বাড়িতে যাবে কিনা। সামান্য এইটুকুর জন্য এত বাজে ব্যবহার? তাহলে বুঝো ওর ভেতরে কি চলছে। মানে? তুই তো মেয়েটার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে গেছিস। রবিন মনির মুখে তাকিয়ে রইল ফুপির দিকে। সত্যিই তো, রবিন তো আরো বড় অপরাধ করেছে। সুরাইয়া খান আবারও বললেন, মেয়েটাকে কত দিনের জন্য নিজের ওপর ছেড়ে দে, দেখবি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। ওকে ছাড়া থাকা সম্ভব না। সুরাইয়া খান উঠে দাঁড়ায় আর হেসে বললেন, তাহলে অভিমান ভাঙাতে পারিস না কেন? সুরাইয়া খান চলে গেলেন। রবিনের মাথায় চলতে থাকে ভিন্ন ধারার খেলা। রাতে সবাই ডিনার করে যে যার রুমে ফেরে। ঈশুয়া আজ ইচ্ছে করেই দেরিতে আসে রুমে। সবাই চলে যাওয়ার পরও ঈশুয়া প্রায় ঘন্টা খানেকের মতো বসেছিল ড্রয়িং রুমের সোফায়। কিন্তু তারপর রহিমার জন্য সে ড্রয়িং রুমেও বেশিক্ষণ বসে থাকতে পারল না। রহিমার অহেতুক প্রশ্নে বিরক্ত হয়ে গেছে ওই 1 ঘন্টায়। ঈশুয়া রুমে ঢুকতেই রুমের লাইট বন্ধ হয়ে গেল। অন্ধকারে হাতড়ে হাতড়ে বিছানা খুঁজতে লাগলো ঈশুয়া। কিন্তু 1 সেকেন্ড পরেই সে বুঝতে পারল সে হাওয়ায় ভাসছে। কোলে তুলে নিয়েছে। তারপরও
সামান্যতম জোড়াচুরি করল না সে। এই যেন নীরব অভিমান। রবিন ঈশ্বর কোনো রিয়াকশন না দেখে অবাক হলো। ঈশ্বর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই অন্ধকারে হাত ছেড়ে দিলে কোমর ভাঙবে নিশ্চিত। ঈশ্বর তার দুহাতে শুধু রবিনের গলা জড়িয়ে ধরল, কোনো কথা বলল না। রবিন যেন সুযোগের সৎ ব্যবহার করছে। রবিন ঈশ্বর নাকে নাক ঘষে পড়ল। বড্ড জেদ। ঈশ্বর চুপ করেই রইল, জবাব দিল না। রবিন এবার ছোট্ট করে একটি কামড় বসিয়ে দিল ঈশ্বর উপরের ঠোঁটে। ঈশ্বর ছোট করে আওয়াজ করলো, আহ! আরেকটা দিব? মেরে ফেলবো একদম, গন্ডার কোথাকার। রাগ ভেঙেছে? না। বাড়িতে যেতে চেয়েছো কেন? এমনিতেই। সরি, আর কখনো কিছু লুকাবো না তোমার কাছ থেকে। এই যে কানে ধরছি। অন্ধকারের কিছুই দেখা যাচ্ছে না। রবিন ঈশ্বর গাল চেপে ধরে, খুব দেখাতে ইচ্ছে করছে না মিস অধ্যাপিকা? আমার কোনো শখ নেই কাউকে কান ধরতে দেখার। তবে আমার খুব ইচ্ছা আছে। কি? অন্ধকারে বউকে আদর দেওয়ার। ঈশ্বর এবার হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। ভালো হবে না বলে দিচ্ছি, ছাড়ুন। নো ছাড়াছাড়ি, আজ আর কোনো কথা শুনছি না। দেখুন, ভালো হচ্ছে না একেবারে, দূরে যান। রবিন ঈশ্বরকে বিছানায় শুইয়ে দিল। চলে যাব? দূরে যেতে বললাম তো। ওকে। আল্লাহ বাঁচলাম। রবিন বিছানা থেকে এক পা এগিয়ে গিয়ে আবার ফিরে এলো। জি না, আজ আর বাঁচার জো নেই আপনার। রবিন রুমের লাইট জ্বালালো। ঈশ্বর বসে আছে বিছানায়। রবিন এগিয়ে গেল তার কাবার্ডের দিকে। কাবার্ড খুলে একটা টকটকে একরঙা লাল শাড়ি আর একটা চিকন হাতা কাটা ব্লাউজ বের করলো। রবিন ঈশ্বর দিকে এগিয়ে, যাও এগুলো পরে এসো। কেন? যা বলেছি করো, নয়তো একটু আগের কাজটা এখন করে ফেললে আমি দায়ী না। ঈশ্বর চোখ বড় বড় করে, অসহ্য। সহ্য করে নাও, যাও জলদি। যাচ্ছি তো। ঈশ্বর ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরলো, কিন্তু ঝামেলা করে বসলো ব্লাউজটা। এতটাই আনইজি লাগছে, বলার মতো না। ঈশ্বর শাড়ির আঁচল দিয়ে পুরো পিঠ ঢেকে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। রবিন ঈশ্বরকে দেখে কপাল কুঁচকে, এভাবে শাড়ি পরেছো কেন? এটা কেমন ব্লাউজ? ছি! এটা সানি লিওনের কাছ থেকে 2 দিনের জন্য ভাড়া করে এনেছি। আঁচল সরাও, সুন্দর করে পরো। ঈশ্বর আঁচলটা ফেলতেই পিঠের 1/3 উন্মুক্ত হয়ে গেল। পিছনে ফিরো। কেন? আমি বলছি তাই। পারবো না। রবিন বিছানা থেকে দাঁড়িয়ে পড়ে। আমার এমনিতে জোর জবরদস্তি ভালো লাগে না, তুমি যখন চাইছো। এই না না, ফিরছি। ঈশ্বর পিছনে ফিরতেই পিঠের সেই জোড়া তিলখানা স্পষ্ট দেখা দিচ্ছিল। রবিন এগিয়ে এসে তাতে চুমু খেল। ঈশ্বর সারা শরীর কেঁপে ওঠে। রবিন ঈশ্বর চোখগুলো 2 হাতে আটকে ধরে। চোখ ধরলেন কেন? 1 সেকেন্ড, আমি চোখগুলো ছাড়ছি, তবে তুমি চোখ খুলবে না। কি করছেন বলুন তো? ঈশ্বর চোখ ছেড়ে রবিন ঈশ্বর সামনে গিয়ে দাঁড়ায়। এবার চোখ খুলো। ঈশ্বর হা হয়ে আছে। রবিন হাঁটু গেড়ে বসে আছে ঈশ্বর সামনে, হাতে অনেকগুলো কাঠগোলাপ আর একটা বক্স। গুনে দেখো 101টাই আছে। সেদিন একটা ফুল নিয়েছি তোমার খোপা থেকে, আজ 101টা ফেরত দিলাম ভালোবাসার রূপে। থ্যাংক ইউ। ওইটা কি? রবিন বক্সটা খুলে, তোমাকে ডায়মন্ড ইয়াররিং দেওয়া কোনো ব্যাপার না রবিন চৌধুরীর কাছে, কিন্তু আমার গোল্ডেনের দুল অনেক ভালো লেগেছে, তাই নিয়ে আসলাম আমার অধ্যাপিকার জন্য। OMG, অনেক সুন্দর। আমি পরিয়ে দিচ্ছি। আমি পরে নিতে পারবো। আজ আমি সাজাই আমার মিসেসকে। ঈশ্বর লজ্জায় মাথা নিচু করে রইল। রবিন ঈশ্বরকে দুলগুলো পরিয়ে দেয়। ঈশ্বর হাত দুটো নিচের হাতে নিল। এইদিকে তাকাও। ঈশ্বর মাথা উঁচু করে তাকালো। রবিন মুচকি হেসে বলল, আরো অপেক্ষা করতে হবে আমায় তোমাকে পেতে? ঈশ্বর জবাবহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি কি ধরে নিব নীরবতা সম্মতির লক্ষণ? ঈশ্বর নিশ্চুপ। রবিন নিজে বিছানায় বসে ঈশ্বরকে টেনে কাছে নিয়ে এসে কোলে বসালো। মিস অধ্যাপিকা, আপনার স্টুডেন্ট কনফিউজড, প্লিজ হেল্প হিম। মানে? এখন তুমি আমার কথার উত্তরে যদি হ্যাঁ মানে রাজি থাকো, তবে আমার গালে একটা চুমু খাবে, আর যদি তোমার উত্তর না হয় তবে সোজা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার দিকে ফিরবে না। তোমার অস্বস্তি হচ্ছে? এই যে আমি চোখ বন্ধ করলাম, তুমি তোমার অ্যান্সার আমাকে জানাও। ঈশ্বর দোটানায় পড়ে। আজ রবিনকে নাকচ করা মানে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করা। কিন্তু ঈশ্বর ভীষণ লজ্জা লাগছে। কি করবে সে? কি হলো, তোমার উত্তর দেওয়া হয়েছে? ঈশ্বর উঠে গিয়ে রুমের লাইটটা অফ করে দিল। রবিন চোখ খুলল।
অন্ধকার দেখে নিরাশ হয়ে পিছু ফিরবে তখনই ঈশওয়া রবিনের কলার চেপে ধরে তাকে লিপকিস করে বসলো। রবিন ভাবতেও পারেনি এমন কিছু। ঈশওয়া রবিনকে ছেড়ে দূরে গিয়ে বসে। রবিন তার প্রশ্নের জবাব পেয়ে ভীষণ এক্সাইটেড। ঈশওয়াকে জড়িয়ে ধরে বলল, অধিকার পেয়ে গেলাম যে, আজ থেকে শান্তির ঘুম হারাম হয়ে গেল। অধ্যাপিকা আপনার। 2 দিন পর। জন্মের পর থেকে কোনো কথা শুনেছিস যে আজ শুনবি? মম, জাস্ট স্টপ দিস ড্রামা। আবার সবকিছুই ড্রামা তোর কাছে। একটু চুপ করবে? বাড়ি থেকে বের হব শান্তিপূর্ণভাবে, সেটারও কোনো জো নেই। দাও, আরো লাই দাও, মাথায় তোলো। মেয়েটাকে কোথায় দোয়া করে দিবি, তা না করে সে কখন থেকে বকবক করেই চলেছ। এই চুপ করলাম, আর কিছুই বলবো না, যে যা খুশি করো। রবিন ছুটে এসে, আপনি চল, গাড়ি চলে এসেছে। তোমার ফ্লাইট কয়টায়? দিতি বেগম এগিয়ে এসে ছেলের কান ধরে। ও মা, কি করছো? কোথায় বোনকে যেতে মানা করবি, তা না করে এগিয়ে দিচ্ছিস। তোমার কি মনে হয় মামি, রিদিমা কারোর কথা শুনবে? মোটেও না। রবিনের কাল ছাড়ো তো ভাবি। লাগছে তোমা, ছাড়ো। কেউই ওকে আটকাবি না তো। সারা দেশে হরতাল পড়লেও আজ রিদিমা লন্ডনে যাবেই। সো তুমিও আর সে চেষ্টা করো না, যা করেছো। ঈশওয়া এগিয়ে এসে, আবার কবে আসবে আপু? যত শীঘ্রই আমি পিম্মি হব তত শীঘ্রই। ঈশওয়া লজ্জায় লাল হয়ে ওঠে। রবিন কাঁদতে লাগলো। রিদিমা দিতি বেগমের দিকে এগিয়ে গেল। মম, এত টেনশন নিও না তো। আমি প্রথম কদিন সাদ আর রেহান আন্টির সাথে থাকবো তো, তারপর আবার আগের পাশে ফিরবো, সম্পূর্ণ সেফটি নিয়ে। আই প্রমিস ইউ। আচ্ছা, নিজের খেয়াল রাখিস। সবার থেকে বিদায় নিয়ে রিদিমা গাড়িতে উঠে বসে। পাশে রবিন আর শাহেদ। তারা রিদিমাকে এয়ারপোর্টে এগিয়ে দিতে যাচ্ছে। রিদিমার ফোনে কল আসে। হ্যালো বল। তুই রওনা হয়েছিস রিদ? এয়ারপোর্ট যাচ্ছি। ফ্লাইট কয়টায়? 7:35 আমি তোকে এই দেশের এয়ারপোর্ট থেকে ড্রপ করে নিব। আমি তোর বাসা চিনি তো, চলে যেতে পারবো। তার কোনো দরকার নেই, আমি আসবো এয়ারপোর্টে, বললাম তো। ওকে, বাই, রাখছি। ওকে। সাদের ফোন রাখতেই রিদিমা গাড়ি এয়ারপোর্টে এসে থামলো। রিদিমা ফিরে যাচ্ছে তার আগের জীবন যাত্রায়। আমার কাছে তুমি মানে 7,000 ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনের আগে চোখ বুঝিয়া তোমায় আমি দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না, আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি, আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি, এই হেই হেই আহো হেই 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 আহা, এই হেই আহো হেই হেই রে, এই হেই হেই আহো হেই 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 আহা, এই হেই আহো হেই হেই। গানটা রিদিমা যে বিল্ডিং এ থাকে তার আশেপাশের কোনো বিল্ডিং থেকে ভেসে আসছে। কি আজব ব্যাপার না? লন্ডনের মতো শহরে প্রতিদিন সন্ধ্যার পর একটা করে বাংলা গান শোনা যায়। রিদিমা লন্ডন ব্যাক করেছে আজ 6 মাসেরও বেশি সময় হয়েছে। সাদের ওখানে ছিল 10-12 দিনের মতো। রেহিনা বেগম অনেক চোরাচুরি করেন তাদের সাথে থাকার জন্য, কিন্তু রিদিমার মতো সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে রেহিনা বেগমের কথাই সম্মতি জানালো না। সে আলাদা বাসায় ওঠে সম্পূর্ণ নিরাপত্তা সহ। এই 6 মাস সে শুভকে অনেক খোঁজার চেষ্টা করেছে। সাদও তাকে হেল্প করেছে এই কাজে, কিন্তু শুভর কোনো হদিশ মিলল না। রিদিমা খুব ভালো করেই জানে শুভ আজও তাকে চোখে চোখে রাখে। রিদিমা আজও শুভর নজরবন্দি হয়েই আছে, কিন্তু এই ছেলেটা ইচ্ছে করেই তার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। রিদিমা তার সিক্রেট গ্যাং আর রবিনের কাছ থেকে খোঁজ করে জানতে পারে শুভ তার বাবা মাকে লন্ডনের ফ্লাইটেই দেশ থেকে নিয়ে আসে। রিদিমা এদেশে আসার কিছুদিন পর, কিন্তু সবকিছু নীরবে করে ফেলেছে শুভ। একটা কাকপক্ষীতেও টের পায়নি শুভর পরিবারের এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পিছনের ঘটনা। রিদিমা কফিতে চুমুক দিতে দিতে গানটা মুগ্ধ হয়ে শুনছিল। রিদিমার ফোনে কল আসাতে তার ধ্যান ভঙ্গ হলো।
হ্যালো ইসওয়া, কেমন আছো আপু? তোমার কি খবর বলো? ডক্টরের কাছে গিয়ে চেক আপ করেছো তো? হুম। এমন বোকামি আর করো না। তুমি এভাবে অসতর্ক হয়ে চললে তোমার সঙ্গে সঙ্গে আরো দুজনের রিস্ক আছে। তুমি খবরটা পেয়েছো? হ্যাঁ, রবিন আমাকে বলেছে। আমি ডাবল প্রিন্সেসের পিম্মি হতে যাচ্ছি। নিজের দিকে খেয়াল রেখো, ভালো থেকো। ওকে, রাখছি। আপু। হ্যাঁ বল, কিছু বলবে? না মানে শুভর কোনো খোঁজ? 6টা মাস ধরে চেষ্টা করলাম তো অনেক। আমি আর টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আমার অনেকটা সময় এমনিতেই নষ্ট করে ফেলেছে। না আসলে তোমার ভাইয়ের চোখে সবসময় বন্ধুত্ব ভাঙার কষ্টটা দেখি তো, তাই ভালো লাগে না। সব ঠিক হয়ে যাবে। এই শরীর নিয়ে এত টেনশন করো না তো। ওকে, টেক কেয়ার। বাই। রবিন আর ইশুয়ার যমজ মেয়ে হতে চলেছে। ইশুয়া আজ সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পড়ে যায়। খুব বেশি উপর থেকে না পড়ায় ততটা ক্ষতি হয়নি। তারপরও ডক্টর দেখাতে নিয়ে যায় রবিন। রান্নাঘরে কাজ করছিল সুরাইয়া খান। শিলা এসে দাঁড়ালো তার পিছনে। মা। হ্যাঁ চল। বেগুনি খাবো। দাঁড়া, আমি ইসুয়ার জন্য আগে স্যুপটা বানাই, তারপর তো বেগুনি করে দিচ্ছি। এর মধ্যেই সিনথিয়া দৌড়ে রান্নাঘরে ঢোকে। তুমি সরে তো মা, আমাকে কিছু করতে দাও। বুঝলাম, শ্বশুর বাড়ি যাবি তাই বলে এত কাজ শিখতে হবে? রোহান আন্টিকে ইমপ্রেস করতে হবে না? বাবা, বিয়ে ঠিক হতে না হতে গিন্নির সাথে কত চেষ্টা। দেব কান বলি তো, এত পাকনামি করতে কে বলেছে? সুরাইয়া খান সিনথিয়ার দিকে তাকিয়ে। এই নে স্যুপটা ড্রয়িং রুমে ইসুয়াকে দিয়ে আয়। দুপুরে তো রান্না করলি তুই, রাতের খাবারটা আমি রান্না করে নিতে পারবো। আচ্ছা দাও, আমি স্যুপটা দিয়ে আসছি। চলো আমিও যাচ্ছি। সিনথিয়া আর শিলা স্যুপের বাটিটা নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। ইশুয়া বসে আছে সোফায়। সামনাসামনি বসে আছে দিতি বেগম আর রবিন। দেখেই বোঝা যাচ্ছে ইশুয়ার ক্লাস নেওয়া হচ্ছে। ইশুয়া মুখ মলিন করে বসে আছে। স্যুপ এসে গেছে। সিনথিয়া বাটিটা ইশুয়ার সামনে সেন্টার টেবিলের উপর রাখতেই ইশুয়া বলে উঠল, খাবো না আমি। রবিন আর চোখে তাকিয়ে, তোমার খেতে হবে না, আমার মেয়েদের খেতে দাও। দিতি বেগম ইশুয়ার দিকে তাকিয়ে, এমন করলে চলে মা, একটু খাও। আমার এর গন্ধ সহ্য হচ্ছে না। নাকে আঙ্গুল চেপে ঢকঢক করে গিলে ফেলো। পারবো না বললাম তো। আফসাল সাহেব এসে ইশুয়ার পাশে বসে। ডক্টর কি বললেন আজ? ডক্টর বলেছেন এতদিন যে খাবারটা খেয়েছে এখন সেই খাবারটা ডাবল করে দিতে। বাজে কথা। কথা বন্ধ করে খাতো স্যুপটা। রবিন সিনথিয়ার দিকে তাকিয়ে, স্যুপ কে বানিয়েছে? মা। রবিন হাঁপ ছেড়ে দুষ্টু হাসি দিয়ে বলল, যাক, আমার মেয়েদের অন্তত তোর বানানো হাবিজাবি খেতে হবে না। কি? আমি হাবিজাবি রান্না করি? তা নয় তো কি। তোকে তো আমি গলা টিপে মেরে ফেলবো, ফাজিল কোথাকার। ভাইয়া কিন্তু একেবারে ঠিক কথাই বলেছে। সিনথিয়া অসহায় মুখ করে বলল। রবিন, ইশুয়া আর শিলা উচ্চস্বরে হেসে ওঠে। আফসাল সাহেব ভ্রু কুঁচকে বলে, মেয়েটাকে এভাবে জ্বালাচ্ছিস কেন তোরা দিতে? সত্যিই তো, ওই একটু রান্না শিখতে চাইছি। তোদের জন্য শান্তি মতো সেটাও করতে পারবে না। যখন তোদের ছেড়ে চলে যাব তখন মিস করবি, তখন চাইলেও দেখা করতে পারবি না। আসলেই, তবে একটা কথা কি, বাংলাদেশের খাবারগুলোর 12টা বাজে, এখন লন্ডনের ডিশগুলো 14 কোটি বাজাতেই সাত ভাইয়া তোমাকে এই দেশে নিয়ে এসে যাচ্ছে। একদম রাইট। দূর, আমি গেলাম, তোদের সাথে আর কোনো কথা নেই। সিনথিয়া অভিমান করে চলে গেল। হ্যাঁ, সিনথিয়ার সাজা মওকুফ করা হয়েছে 2 মাস পরই, কারণ তার কোনো গুরুতর অন্যায় ছিল না। শোধরানোর জন্য তাকে 2 মাস হাজতে কাটাতে হয়। সিনথিয়া নিজেকে অনেকটা সংশোধন করে ফেলেছে। তার ভালো আচরণের জন্য তাকে ছেড়ে দেওয়া হয় কারাগার থেকে। রেহিনা বেগম সাদের বিয়ে নিয়ে এবার বাড়াবাড়ি রকমের পাগলামি করতে থাকেন। 3 দিন 3 রাত না খেয়ে অসুখ বাঁধিয়ে বসলেন। সাদ আর অমত করেনি। রেহিনা বেগম যাকে পছন্দ করবেন তাকেই বিয়ে করে ঘরে তুলবে বলে দিয়েছে। রেহেনা বেগম বাঙালি মেয়েকেই বৌমা হিসেবে চায়, তাই তিনি আবারও কয়েকদিনের জন্য দেশে আসেন ছেলের জন্য মেয়ে খুঁজতে। দেশে এসে একা মানুষ কোথায় থাকবেন, তাই রিদিমাদের বাড়িতেই ওঠেন তিনি। সিনথিয়াকে দেখে তিনি অবাক হলেন। আগের চেয়েও অনেক পরিবর্তন আসে তার আচরণে।
পোশাক আশাকেও অনেকটা শালীনতা এসেছে। ভদ্র স্বভাবের মিষ্টি মেয়ে হয়ে উঠেছে সিনথিয়া, তাই তিনি মেয়ে খোঁজার মতো বোকামি করলেন না। রেদিমাদের বাড়িতে থেকে সিনথিয়াকে কিছুদিন গোপনে গোপনে পর্যবেক্ষণ করলেন। তারপর আফসাল সাহেব আর সুরাইয়া খানের কাছে সিনথিয়া এবং সাদের বিয়ের প্রস্তাব রাখলেন। সাদ নিঃসন্দেহে ভালো ছেলে, তারা আর অমত করলেন না। সিনথিয়ার মনেও সাদের জন্য একটু সফট কর্নার ছিল আগে থেকেই। এখন বিয়ের কথা শুনে সে কিছু বলল না। রিয়াকশন করেছিল সাদ, শেষমেশ কিনা সিনথিয়া আর মেয়ে পেল না তার মা। কিন্তু রিদিমার কথা মতো সাদও আসে কয়েকদিনের জন্য বাংলাদেশে। সিনথিয়াকে বোঝার জন্য কিছু সময় দেয়। সিনথিয়ার সঙ্গে অনেকটা সময় স্পেন্ড করে সে। তারপর ধীরে ধীরে সাদও বুঝতে পারে আসলেই মেয়েটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপর দুই পরিবারের মতানুযায়ী বিয়ের ডেট ফিক্সড হয়। সিনথিয়া বলে সে আগে সংসারের সকল কাজ শিখবে, তারপর শ্বশুরবাড়িতে পা রাখবে। এতে সাদ আর সিনথিয়া দুজনে দুজনকে চেনার আরেকটু সময় পাবে। সিনথিয়ার কথায় সাদ আর রেহিনা বেগম বেশ খুশি হলেন, মেনেও নিলেন। ব্যাস, সিনথিয়া সারা দিন ভর কাজ শিখছে নিজের সংসারের জন্য, আর রাতে তার উঠবি হাজবেন্ডের সাথে জমিয়ে প্রেম করছে। যেতে যেতে 9 মাসে পা দিল ইশুয়া আর তার সন্তানরা। আজ ইশুয়ার ডেলিভারি ডেট। বাড়িতে সবাই আজ যে যার কাজ ফেলে সারাক্ষণ ইশুয়াকে চোখে চোখে রাখছে। আজ সকাল সকাল নিশুয়াও চলে এসেছে বোনের কাছে। ইশুয়া সবার চক্ষু বন্দি আজ। নিশুয়াকে ইশুয়ার কাছে বসে থাকতে নির্দেশ দিয়েছে তার মা। ইশুয়া অস্বস্তিতে একটু কপাল ভাঁজ করেও শান্তি পাচ্ছে না। কি হলো, শরীর খারাপ লাগছে? আন্টিকে ডাকবো, ভাইয়াকে ডাকবো? কি হলো বলো? তুই চুপ করে বসে পাহারা দেওয়ায় হলে দে, একটা কথা বলবি তো তোর জিভ কেটে সিন্নি রাখবো। নিশুয়া মলিন মুখে। আচ্ছা, তবে খারাপ লাগলেই বলবে কিন্তু। ইশুয়া বেচারি এতটা কড়া পাহারায় আছে যেন নিঃশ্বাস নিতেও অসুবিধে হচ্ছে। হঠাৎ ইশুয়ার রুমে প্রবেশ করলো শাহেদ। আসবো? আসেন ভাইয়া। শরীর ঠিকঠাক তো? আলহামদুলিল্লাহ ভালো। তবে শরীর একটু খারাপ হলে কাউকে না কাউকে জানাবে। ভাইয়া আপনিও? আমার আর ভালো লাগছে না। সারা দিন আপনার ভাই পাহারা দিল, এখন এই হতচ্ছাড়ি উগান্ডাকে রেখে গেছে মা। আমি একটু কমফোর্টেবল ফিল করব তার জন্যই। শাহেদ আর চোখে নিশুয়ার দিকে তাকাতেই নিশুয়ার চোখে চোখ পড়ে গেল। নিশুয়া অন্য দিকে ফিরে গেল। আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো তো। নিশুয়া ভ্রু কুচকে। কাকে বলছেন? কাকে আর তোকে? যা পানি নিয়ে আয়। আম্মু, আন্টির আর ভাইয়ার করা নির্দেশ, তোমাকে 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করা যাবে না। এখানে আমি আসি তো, এত বেশি তোমাকে বুঝতে হবে না। যাও পানি নিয়ে এসো। শাহিদের ধমকে নিশুয়া উঠে গেল। মুখটা বাংলার পাঁচ করে রুম থেকে বেরিয়ে গেল সে। ইশুয়া আর শাহেদ হেসে উঠল। তোমার বোনটা এমন কেন? আপনার ছাত্রী এমন কেন সেটা আপনি ভালো জানতে পারবেন। আমার সাথে চালাকি করা হচ্ছে? মোটেও না। হঠাৎ ইশুয়ার তলপেটে মোচড় দিয়ে ওঠে। ব্যথায় কুকড়ে ওঠে সে, কিন্তু সামনে থাকা বড় ভাইয়ের সামনে লজ্জায় সে স্বাভাবিক থাকার চেষ্টা করে। শাহেদ বেচারা পুরুষ মানুষ, মেয়েলি ব্যাপারে সে নিতান্তই অজ্ঞাত। সে ইশুয়ার সামনে বসে রইল। দিতি বেগম আর সুরাইয়া খান এসেছেন ইশুয়ার খোঁজ করতে। এসে তার চোখ মুখ দেখে তাদের যা বোঝার ছিল বুঝে নিয়েছেন। সুরাইয়া খান শাহেদের দিকে তাকিয়ে বলল, একটু ড্রয়িং রুমে যা তো। কেন? যেতে যখন বলছে যা না। শাহেদ চলে যেতেই ইশুয়ার চোখ মুখের রং পাল্টে গেল। কপাল দিয়ে সমানে ঘাম ঝরতে লাগলো। দিতি বেগম ইশুয়ার পাশে বসেই রবিনকে কল দিলেন। কোথায় তুই? বাসার আশেপাশে আছি নয়নের সাথে। জলদি আয়, গাড়ি বের কর। এক্ষুনি আসছি। রবিন জলদি ফোন কেটে নয়নকে নিয়ে বাসায় আসে। দিতি বেগম আর সুরাইয়া খান ইশুয়াকে নিয়ে নিচে নেমে আসলেন। সিনথিয়া আর শিলা এগিয়ে আসে। নিশুয়া পানির গ্লাস হাতে এগিয়ে আসে। কি হয়েছে? হসপিটালে নেওয়ার সময় হয়েছে, তোমার আম্মুকে ফোন করে খবরটা দিয়ে দাও। আচ্ছা আন্টি। দিতি বেগম, রবিন, সিনথিয়া ওরা তিনজনে ইশুয়াকে নিয়ে হসপিটালে যায়। ইশুয়ার বাবা মা ও মেয়ের কথা শুনে বাসা থেকে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়।
ইশুয়াকে নিয়ে হসপিটাল অ্যাডমিট করানো হলো। রিদিমা তখন একটা মিটিংয়ে ব্যস্ত ছিল। বাড়ির নাম্বার থেকে কল আসতে দেখেই তার টনক নড়ে। সে জলদি করে কলটা রিসিভ করে। আপু, শিলা, কি হয়েছে? ইসওয়া ঠিক আছে? এখনো খবর জানি না, তবে হসপিটালে এতক্ষণে বোধহয় অ্যাডমিট করা হয়ে গেছে। আচ্ছা, আমি রবিনকে কল দিচ্ছি, তুমি লাইনটা কাটো। শিলা কল কেটে দেয়। রিদিমা মিটিংটা জলদি শেষ করে। রবিনের নাম্বারে কল দিতে রিসিভ করে রবিন। কি অবস্থা? ওটিতে নিয়ে গেছে, আমার খুব টেনশন হচ্ছে। আল্লাহ ভরসা। মা আছে তো? মা, সিনথিয়া, জুমা আন্টি আর তারেক আঙ্কেলও আছেন। ঠিক আছে, অপেক্ষা কর, ভয়ের কিচ্ছু নাই, আমাকে আপডেট জানাস, অপেক্ষায় আছি। আচ্ছা। রবিনের চোখ দুটো লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো, চেহারায় ক্লান্তির ছাপ। প্রায় 2 ঘন্টা পর একজন নার্স এসে দুটো নাদুস নদুস মেয়ে রবিনের সামনে ধরল। আপনার মেয়ে? রবিনের হাতগুলো কাঁপছে, তার হাতে যেন কোনো শক্তি পাচ্ছে না। দিতি বেগম এগিয়ে এলেন। একটা মেয়েকে দিতি বেগম নিজে নিলেন আর অন্য মেয়েটা ঝুমা বেগম নিলেন। নার্স, আমার ওয়াইফ। ওনার এখনো জ্ঞান ফিরেনি। কখন ফিরবে? কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখা যাবে। কেবিনে দেওয়া হলেই দেখতে পারবেন। মেয়েদের কোলে নিয়ে দাদি নানির আনন্দের সীমা নেই। রবিন তার অধ্যাপিকার জ্ঞান ফেরার অপেক্ষায় বসে আছে। সে তার অধ্যাপিকার সর্বোচ্চ সুস্থতা কামনা করছে মনে মনে। নিশুয়ার চিল্লাচিল্লিতে সারা চৌধুরী বাড়ি কেঁপে ওঠে। সুরাইয়া খান কিছু কাজে বাইরে গিয়েছিল, শিলা বাসার ছাদে। নিশুয়া যখন সিঁড়ি দিয়ে নামতে নামতে চিল্লাচ্ছিল, তখন শাহেদ এগিয়ে এলো। কি হলো? এভাবে লাফালাফি করার মানে কি? আমি আন্টি হয়ে গেছি। বুঝলাম আন্টি হয়েছেন, কিন্তু যেভাবে লাফাচ্ছেন হাত পা ভেঙে হসপিটালে ভর্তি হতে হবে। আমার অনেক খুশি লাগছে। কেন? দুইটা ভাগ্নে পড়ি। ওফস, হাই খোদা। কখন বাসায় ফিরবে? আমার আর তর সইছে না। শাহিদের পকেটের ফোনটায় ভাইব্রেশন হচ্ছে। কলটা ধরতেই রিদিমার কণ্ঠ ভেসে এলো। হ্যাঁ রে, কি অবস্থা? রবিন অনেক টেনশনে আছে, তাই ওকে কল করার সাহস পাচ্ছি না। তো ডাবল প্রিন্সেস এসে গেছে পৃথিবীতে। ইসওয়ার কি খবর? ওটা তো জানি না, আমি জেনে কল ব্যাক করছি তোকে। আচ্ছা। 5 বছর পর লন্ডনের রাস্তা দিয়ে একটা সাদা ধবধবে ফর্সা গায়ের রঙের পুচকি হেঁটে যাচ্ছে। পেছন থেকে কেউ একজন ডাকলো ওকে। হেই লিটল প্রিন্সেস। আমি? হ্যাঁ গো প্রিন্সেস, তোমাকে ডাকলাম। আপনি কি আমার পরিচিত? যদি বলি আমি তোমাকে চিনি, তবে তুমি আমাকে কখনো দেখোনি। তাহলে আপনি আমার অপরিচিত? খুব পাকা তুমি চকলেট। নো, অপরিচিত কারো কাছ থেকে কিছু নিতে নেই। কেন? যদি আপনি আমাকে কিডন্যাপ করেন? আগুন তো ভেবাজাকে খেয়ে গেল। কে বলেছে? আমার পিম্পি অপরিচিত লোকদের থেকে দূরে থাকতে বলেছে। লোকটা মেয়েটার গাল টেনে দিল। একেবারে পিম্পির মতো হয়েছ। আমার পিম্পিকে আপনি চিনেন? চিনব না কেন? তোমার পিম্পি হলো বড় প্রিন্সেস আর তুমি হলে লিটল প্রিন্সেস। আপনি কে? ধরো আমি তোমার ভালো আঙ্কেল। ভালো আঙ্কেল? ভালো আঙ্কেল কি কারোর নাম হয়? তোমার নাম কি প্রিন্সেস? ইরা চৌধুরী। চকলেট নেবে না ইরা? নেওয়া বারণ। লোকটা হেসে উঠে দাঁড়ায়। ওকে, বাসায় যাও, তোমার পিম্পি অপেক্ষা করছে তোমার জন্য। মেয়েটা কপালে হাত দিয়ে। আজ তো পাপ্পা আর মাম্মা ও আসার কথা, আমি ভুলে গেছিলাম। বাই ভালো আঙ্কেল। কথাটা বলেই ইরা ছুটে গেল। 10 পা এগিয়ে গেলে সামনে যে বাড়িটা আছে সেটাতে ঢুকে পড়ে মেয়েটা। কিন্তু ইরার শেষের কথাটুকু যে আগন্তুকের চোখে পানি উপহার দিল, সেটা কি ওই 5 বছরের ছোট্ট বাচ্চাটা বুঝেছে? তুই এসছিস দোস্ত, তোকে একটিবার দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা আমার পূর্ণ হবে তাহলে। রিদিমা, সাদ, সিনথিয়া, ইশুয়া আর রবিন বসে আড্ডা দিচ্ছিল। রিদিমা রবিনের দিকে তাকিয়ে, ইরা তোকে দেখলাম অনেক খুশি হবে। আপু এখনো আসলো না যে? স্কুল তো ছুটি হয়ে যাওয়ার কথা এতক্ষণে। চলে আসবে, নো টেনশন। আর একজন তার ছোট ছোট হাত দুটো দিয়ে সারা শরীরে ক্রিম কেক মাখিয়ে এগিয়ে আসলো ইশুয়ার দিকে। মাম্মা, আমাকে ভূতের মতো লাগছে তো? সাদ এগিয়ে আসে। আমার পিচ্ছি মামনিটা ভুস্তার সাথে চাইছে কেন? ইরাকে ভয় দেখাবো।
সিনথিয়া, রিদিমা আর সাদ হেসে উঠল। রবিন এগিয়ে এসে কোলে তুলে নিল মেয়েটাকে। ঈশা চোখ রাঙিয়ে, ঈশা একদম না, বোনের সাথে একেবারে দুষ্টুমি করবে না বলে দিলাম। আমি ওকে ভয় দেখাবোই দেখাবো। ঈশা রিদিমার দিকে তাকিয়ে, কি বিচ্ছু দেখলে আপু? এরা একদম রিদিমা আপুর মতো হয়েছে। আর ঈশা? রিদিমা উঠে রবিনের কান ধরে, এটা হয়েছে একেবারেই বিচ্ছুটার মতো। মেয়ের সামনে বাপের কান ধরলে আমার আর ইজ্জত রাখলেন আপনি? ঈশা রিদিমাকে রবিনের কান ধরতে দেখে হাততালি দিতে থাকে। হঠাৎ ইরা ছুটে এসে সামনে দাঁড়ায়। পাপ্পা, আমার ইরামণি এসে গেছে। ঈশা সাদের দিকে তাকিয়ে, দেখেছেন ভাইয়া, দুটোই বাবা ভক্ত। না ভাবি, এটা ভুল বললে। ইমা রিদিমা আপুর মতো বাবা ভক্ত, কিন্তু ঈশা তোমাকে ছাড়া কিছুই বোঝে না, যেমনটা রবিন মামি মনিকে ছাড়া কিছুই বুঝতো না। সিনথিয়ার কথায় যুক্তি আছে। রবিন সিনথিয়ার দিকে তাকিয়ে, তোর বাচ্চা হলে যেন সাত ভাইয়ার মতোই হয়, নয়তো বেচারা সাত ভাইয়ার যা হাল হবে। তা যা বলেছো ভাই, আমার মা তোমার বোনের জ্বালায় আমি এমনিতেই অতিষ্ঠ, আর বাচ্চা যদি ওদের কারো মতো হয়, আই হ্যাভ গন। কি বললে? সাদ রবিনের দিকে তাকিয়ে, আমি কি কিছু বলেছি? বলিনি তো। রবিন আর রিদিমা উচ্চস্বরে হেসে ওঠে। রিদিমা রবিনের দিকে তাকিয়ে, ইরাকে যদি নিয়ে যেতে চাস এবার নিয়ে যেতে পারিস দেশে, ওর সব ট্রিটমেন্ট শেষ। এইরকম কথা একদম বলবে না আপু। ও তোমার কাছেই থাকুক, একাকী জীবন আর কত কাটাবে? অভ্যাস হয়ে গেছে যে। এখনো অনেকটা সময় পড়ে আছে আপু। সিনথিয়া এগিয়ে এসে, আপু এবার তো বিয়েটা করে নাও। জীবনটা এমনিতেই চলে যাচ্ছে তো বেশ। বলে কোনো লাভ নেই ওকে। সো এবার তোমাদের সাথে ইরাকে নিয়ে যাও। আমার মতো পরিবার থেকে দূরে থাকুক, আরেকটা রিদিমা তৈরি হোক, সেটা আমি চাই না। এটা আমি করতে পারবো না আম্মু। ইসু তোমার মেয়ে, গত 4 বছরও তোমার কাছে আছে, তো 1 বছরের মাথায় যখন ওর একটা শারীরিক সমস্যা দেখা দিল, তখন ওর ট্রিটমেন্টের জন্য তুমি ওকে এখানে নিয়ে এলে। 4টা বছর যাবৎ যত রকমের ট্রিটমেন্ট লাগবে সব কিছুর দায়ভার তুমি নিয়েছো। তুমি তো ঈশাকে নিয়ে ওর দেখভাল করার সুযোগটুকুও পাওনি। এখন ও যখন সুস্থ স্বাভাবিক হলো, আমি ওকে নিয়ে চলে যাব? এতটা নির্দয় হয়তো আমি হতে পারবো না। আপনি, আমার এই মেয়েটা তোমার কাছেই থাকুক, ওকে তুমি তোমার জন্য রেখে দাও এখানে। আমার জন্য এই বাচ্চা মেয়েটা বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে? তুই ওর বাবা মায়ের চেয়েও কম কিসে? এই শহরের সবাই জানে লন্ডনের বিজনেস ওমেন রিদিমা চৌধুরীর একমাত্র মূল্যবান সম্পদ তার ওয়ান অ্যান্ড অনলি মেয়ে ইরা চৌধুরী। তারপরও বাবা মা তো বাবা মাই হয় বলো। রিদিমা ইরাকে ডাকে। ইরা আর ঈশা তখন খেলায় মগ্ন। ফুপু ভক্ত ইরা তখন ছুটে রিদিমার কাছে এলো। ইরা পাপার সাথে দেশে যাবে? না, পাপার সঙ্গে আমি চলে গেলে তোমাকে দেখবে কে? পাকা বুড়ি। শাহেদ চিল্লাতে চিল্লাতে নিচে এলো। মা মা, এভাবে গন্ডারের মতো চেঁচাচ্ছিস কেন? দেখো তোমার আদরে বৌমা আজকেও আমার সাদা শার্টটাতে কফি ফেলে কি করেছে। নিশুয়া পেছন দিক থেকে এসে, 100 বার ফেলবো, 1000 বার ফেলবো। নিশুয়া মা, এইভাবে বলতে নেই। মা, তোমার ছেলে যে আমাকে জড়িয়ে ধরতে গেছিল, তার বেলায় আমার বউ, আমি জড়িয়ে ধরতেই পারি, এতে সমস্যা কি? আমার হাতে যে কফির কাপ ছিল দেখেননি? আমিও 100 বার কফি ফেলবো। আর একবার ফেলে দেখো খালি, কি করি তোমাকে? কচু করবে। বললাম তো, ফেলে দেখো কফি। আবার এই তোরা চুপ করবি? কি করিসটা কি? হ্যাঁ, এইভাবে কেউ ঝগড়া করে? নিশুয়া নেকা কান্না করে, আমি এখনই রিদিমা আপুকে ভিডিও কল দিচ্ছি, নালিশ করছি, দাঁড়ান। নিশুয়া সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। পেছন পেছন শাহিদও ছুটে এলো। নিশুয়া রিদিমার নাম্বারে ভিডিও কল দিল। রিদিমা কল রিসিভ করে। আপু, আজ আবার কি হলো নিশুয়া পিচ্ছি? তোমার বুড়া ফ্রেন্ড আমাকে কিন্তু এবার বেশি বেশি জ্বালাচ্ছে। এবার আমি চলে যাব বাড়িতে। পাশ থেকে শাহিদ বলল, দেখ তোর পিসি ডাইন আজকেও আমার সাদা শার্টটাতে কফি ফেলেছে। রিদিমা তখন রবিন আর ঈশার সামনেই বসা ছিল। রবিন নিশুয়া আর শাহিদের কাণ্ড দেখে হাসছে। ঈশা খানিকটা জোরেই বলল, ভাইয়া
আমার বোনের কোনো দোষ নেই, বরাবরের মতোই আপনার ভুল। শাহিদ মুখ কালো করে। মানে? ও আপনাকে কফি দিতে গিয়েছে, আপনি কাপ হাতে না নিয়ে ওকে জড়িয়ে ধরতে গেলেন কেন? শাহিদ কাঁদতে লাগলো। রিদিমা ঈশ্বর সঙ্গে তাল মিলিয়ে বলল, দ্যাটস রাইট, তোর ওকে জড়িয়ে ধরার অন্য কোনো সময় নেই। পিচ্চিটা কফি আনার পরই ওকে জড়িয়ে ধরতে মন চায়। প্রিয়দর্শিনী, এটা ঠিক না। মানলাম নিশু পিচ্ছু হলেও আমার বউর সামনে বলছিস বল, কিন্তু ছোট ভাই আর তার বউর সামনে এভাবে বলা কি বেশি জরুরি? শাহিদ এবার নিশুয়ার দিকে তাকালো। ফোনটা রাখো শুধু, আজ তো তোমার খবর আছে। কে বাঁচাবে আমার হাত থেকে আমিও দেখব। নিশুয়া ভেঙচিয়ে অন্যদিকে ফিরে গেল। লন্ডনে তখন বিকেল বেলা। রিদিমা, রবিন, ইশুয়া মেয়েদের নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছে। সাথে স্বাদও আছে। সিনথিয়া প্রেগনেন্ট, শরীরটা হঠাৎ খারাপ লাগছিল, তাই বের হয়নি। ইরা আর ঈশা কিছুটা আগে আগে হাঁটছিল একসঙ্গে। ওরা একটা পার্কে এসেছে। যথেষ্ট সিকিউরিটি আছে বাচ্চাদের জন্য পার্কটিতে, তাই রবিনরা একটা জায়গায় বসে নিশ্চিন্তে আড্ডা দিচ্ছে। ইরা আর ঈশা আশেপাশে ঘুরে ঘুরে দেখছে আর খেলছে। এই লিটল প্রিন্সেস। ভালো আঙ্কেল। শুভ ইরার দিকে এগিয়ে এসে, কেমন আছো? ভালো। চকলেট? নো। আজও নিবি না? আমরা কি পরিচিত? পিম্পি বলেছে অপরিচিত কারো কাছ থেকে কিচ্ছু নিতে নেই। হঠাৎ ঈশা এগিয়ে এলো শুভর দিকে। শুভ ঈশাকে দেখে হা করে আছে। দুজনের অবিকল চেহারা দেখে সে অবাক। হ্যালো আঙ্কেল। শুভ আমতা আমতা করে। হ্যালো। ঈশা শুভর বাড়িয়ে দেওয়া চকোলেট নিতে যাবে, এরা বাধা সাধল। এই চকলেট নিবি না? পিম্পি কি বলে শুনিস না? ঈশা শুভর হাত থেকে চকলেট নিতে নিতে বলল, পাপা বলে রাস্তায় কেউ কিছু দিলে খাবি না, ব্যাগে নিয়ে নিবি আর বাড়িতে এসে আরামসে খাবি। শুভ নিজেই নিজেকে বলল, অবিকল রবিন। তুই পিম্পির কথা মানছিস না ঈশা? আমি পাপার কথা মেনে চলছি, তুই চুপ থাক। ইরা আর ঈশা ঝগড়া করতে লাগলো। শুভ চলো চলো চোখে তাকিয়ে আছে। হঠাৎ শুভ তার দুহাতে আঁকড়ে ধরে ইরা আর ঈশাকে বুকে জড়িয়ে ধরে। ইরা আর ঈশা নিশ্চুপ হয়ে রইল। ইরা আর ঈশাকে কিছুক্ষণ যাবৎ দেখতে না পেয়ে ঈশুয়া তাকাতে লাগলো। তারপরও দুজনের জবাব পেল না সে, তাই আড্ডার আসর ছেড়ে এগিয়ে গেল ঈশুয়া। খানিক দূরে ঈশুয়াকে দেখে আড়াল হয়ে গেল শুভ। ঈশুয়া এগিয়ে এসে, এখানে কি করছো দুজন? দেখো না মাম্মা, ঈশা অপরিচিত লোকদের থেকে চকলেট নিয়েছে। নিয়েছি, খাইনি তো। ঈশা, এটা ঠিক না, এরকম আর করবে না। পাপা বলে যে। হয়েছে পাপার সৈনিক, পাপা কি বলে এটা আমাকে বোঝাতে হবে না, আর তোমাকেও তিন্নির কাছে রেখে যাওয়া উচিত। ঈশুয়া ইরা আর ঈশাকে দুজনকে দুহাতে ধরে নিয়ে চলে গেল। আড়াল থেকে শুভ ছলো ছলো চোখে ফিস ফিসিয়ে বলে উঠল, হারামিটার দুটো প্রিন্সেস আছে, একটা পুরো পুকুর মতো হয়েছে, অন্যটা হারামি ম্যাক্স প্রো ম্যাক্স, পুরো ওর মতো। রবিনটা পার্ক থেকে বেরিয়ে আসে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ইরা রবিনের কোলে, ঈশা সাদের হাত ধরে হাঁটছে। পিছনে ঈশুয়া আর রিদিমা। হঠাৎ ইরা রাস্তার অপর পাশে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, হাওয়াই মিঠাই। তুমি খাবে মামুনি? পেছন থেকে ঈশাও বলে ওঠে, আমিও খাবো। আচ্ছা, তোমরা সাদ আঙ্কেলের কাছে দাঁড়াও, আমি নিয়ে আসছি। ইরাকে কোল থেকে নামিয়ে সাদের কাছে দিল। রবিন মেয়েদের দিকে তাকিয়ে হেসে রাস্তা পার হচ্ছিল। পেছন থেকে ঈশা ডাকলো, পাপা আমার জন্য গ্রিন কালার। রবিন তখন মাঝ রাস্তায়। ঈশার কথায় মেয়ের দিকে ফিরে তাকালো রবিন। মুচকি হেসে বলল, ওকে। এবার ইরা ডেকে বলল, আমার জন্য পিঙ্ক কালার। আচ্ছা। মাঝ রাস্তায় বাবা আর মেয়েদের কথোপকথনের মাঝেই একটা গাড়ি ধেয়ে আসছিল রবিনের দিকে। বাকিদের নজরে পড়লেও রবিনের নজরে পড়েনি। সে স্লো মোশনে রাস্তা পার হচ্ছিল, কিন্তু কারো ধাক্কায় সে রাস্তার অপর পাশে গিয়ে পড়ে। রাস্তার এক পাশে রিদিমা, ঈশুয়া আর সাদ দাঁড়িয়ে আছে, আর অপর পাশে কপালে কাটা জায়গায় হাত দিয়ে চেপে ধরে দাঁড়িয়ে ছলো ছলো নয়নের সামনের লোকটাকে দেখে যাচ্ছে রবিন। শুভ ধমকে উঠল, ওই দেখে যেতে পারিস না?
এখন কিছুটা হয়ে গেলে কি হতো? তুই শুভ, সত্যি তুই? আর আমি এখনো কেয়ারলেস রয়ে গেলি? শুভকে দেখে দৌড়ে গিয়ে জাপটে ধরল রবিন। শুভ সজোরে বুকের সঙ্গে চেপে ধরে প্রাণপ্রিয় মানুষকে। এইভাবে হাওয়া হয়ে গেলি কেন কুত্তা? এই তো তোর সামনে দাঁড়িয়ে। নয়ন যদি তোকে দেখে কত খুশি হবে জানিস? হারামজাদারা বেঁচে আছে এখনো? সবাই শুভকে দেখে রিয়াকশন বাটন চাপতেই ভুলে গেল। সাদ আর ইশুয়া এগিয়ে এসে শুভর সঙ্গে আলাপ সেরে নিল। রিদিমা এখনো রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে। রিদিমা দুই হাতে ইরা আর ঈশা দুজনকে ধরে রেখেছে। শুভর দিকে প্রথমে শখ খেয়ে তাকিয়ে থাকলেও এখন রিদিমা ইরা আর ঈশাকে নিয়ে সামনের দিকে হেঁটে চলেছে। শুভ সাদ আর ইশুয়ার সঙ্গে কথা সেরে দৌড়ে রিদিমার পিছু নিল আবারও। এই যে মিস, শুনেন প্লিজ, সিঙ্গেল আছেন কি? বলতে চাই একটা কথা, আপনি রাখবেন কি? এই আমার বোনের প্রাসাদের রানী হইবেন কি? আর ভালোবাসার একটা গোলাপ আপনি রাখবেন কি? এই আপনার পিছে ঘুরে ঘুরে আমি রোদে বুইরা চাই, বুঝতে গিয়েও এই আমারে বুঝাও বুঝেন নাই। আরে আপনার পিছে ঘুরে ঘুরে আমি রোদে বুইরা চাই, বুঝতে গিয়েও এই আমারে বুঝাও বোঝেন নাই। এই যে মিস, শুনেন প্লিজ, সিঙ্গেল আছেন কি?